ওত পেতে বসে আছে ১.৫ লক্ষ যোদ্ধা। ১.৫ লক্ষ যোদ্ধা শুধু খালি হাতে এবার বসে নাই, প্রায় ১.৫ লক্ষের উপরে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র টার্গেট করা আছে। একটি ইশারা আর একটা কমান্ড শো করে উড়ে যেতে পারে ১.৫ লক্ষ মিসাইল। বুঝতেই পারেন ভারত রাষ্ট্র তছনছ হয়ে তামাতামা হয়ে যাবে। দর্শক, বাংলাদেশের জন্য একটা সুখবর হচ্ছে, পরিস্থিতি বাংলাদেশে অনুকূলে আসছে। বাংলাদেশ সরকারের স্মার্ট অ্যান্ড টাইমলি ডিপ্লোমেসি, জনগণের ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া, ধৈর্য, সহনশীলতা, সেই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটছে। পরিস্থিতি বাংলাদেশে অনুকূলে আসছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয়, সেজন্য বিমান বাহিনী সদা প্রস্তুত আছে। প্রয়োজনে বিদেশ থেকে আর অত্যাধুনিক বিমান আনা হবে, জানালেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক, আমরা অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। আমার আপনার কপাল ভালো যে আমার দেশটাকে এখন একজন নোবেল বিজয়ী রিপ্রেজেন্ট করছে, যার সামনে ভারতীয় কুত্তার বাচ্চারা বলদের মতো বই খায়, তার সামনে দাঁড়াতে পারে। আজকে গত ৫৪ বছরের হিস্ট্রিতে ভারত এই প্রথম বাংলাদেশের মাটিতে ছাত্রদের দ্বারা পাছার মধ্যে লাথ দিয়ে তাদের পুতুল নিয়ে দৌড়েছে। বাংলাদেশ ইস্যুতে এবার সরাসরি মোদী সরকারকে দুষলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার উড়িষ্যাও রেহাই পাবে না। ভারতকে ঠেকানোর জন্য প্রতিটা বন্দুক, প্রতিটা ট্যাঙ্ক, প্রতিটা ড্রোন বাংলাদেশ কিনে থাকে। মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই, মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের, সেই সেনাবাহিনী এখন আর। ভারতবাসী এখন তরতর করে কাঁপছে বাংলাদেশের পরিকল্পনাগুলো দেখে। একটা সময় বাংলাদেশ ভারতকে অনেক ভয় পেত, ভারত যা বলতো, যা কিছু করত, সব কিছু স্বীকার করে নিত। এখন বাংলাদেশ প্রতিবাদ করতে শিখে গিয়েছে এবং ভারতের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কিভাবে ভারতকে বাংলাদেশ নাস্তানাবুদ করে এবং বাংলাদেশের সাথে কে কে যোগ দিয়েছে। আপনারা সবাই জানেন বাংলাদেশকে সবাই এক প্রকার সাপোর্ট দিচ্ছে, অস্ত্র দিয়ে, এক প্রকার পাওয়ার দিয়ে কিন্তু বাংলাদেশের সাথে সহযোগিতা করতেছে ভারতের মোকাবেলা করতে। আপনারা সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কিভাবে ভারতকে ঘেরাও করে রাখা হয়েছে। অন্যদিকে ভারতও কিন্তু বসে নাই, ভারতও চক্রান্ত করতেছে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় এবং তারা বলতেছে যে কোনো সময় নাকি তারা বাংলাদেশকে ধ্বংস করে দিবে। সবার কথাগুলোই আপনাদেরকে এক এক করে দেখাবো। আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এই সব বিষয়গুলো দেখলে। বাংলাদেশ কি পরিকল্পনা করেছে, অন্যদিকে ভারত কি পরিকল্পনা করেছে। আমরা আর কথা বাড়িয়ে এই ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইসব নিয়ে সবাই কি বলতেছে। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওর শেষে আপনাদের মন্তব্য করবেন এইসব বিষয় নিয়ে। গাইজ, আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই যে দেখুন, সামরিক সূত্রে জানা যায় ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনূসের এক মহাপরিকল্পনা, যা ঘুম কেড়ে নিয়েছে মোদির। মোদি বুঝে ফেলেছে ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। গত 16 বছর দিল্লির কথায় বাংলাদেশে সবকিছু চলেছে, কিন্তু এখন উল্টে গেছে গণেশ। ভারতের এমন কোন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনূস, যা সে দেশের গোয়েন্দা সংস্থার মোদী সরকারকে রিপোর্ট করেছে। আর ডক্টর ইউনূসের সেই পরিকল্পনাই মোদীকে পাগল করে তুলেছে। ঘুম হারাম তার প্রশাসনের। বাংলাদেশকে অল আউট করার দিবাস্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত, কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ যা ভারতের কল্পনারও বাইরে। এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছে তাইভাবে ব্যবহার করে আসছে দিল্লি। মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র। এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে। যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী, এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে। তাই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণপ্রভু আটকের পর থেকেই দুই দেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদী প্রশাসন, অথচ কট্টরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি। বিভিন্ন সূত্র বলছে ইসকন ইস্যু সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত। ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে, কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনূসের এক গোপন সামরিক পরিকল্পনার কথা। আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে।
আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী, জানবো পেছনের গল্প। মনে থাকার কথা, গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ। এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইসকন। কিন্তু কেন রংপুরেই করা হলো এই সমাবেশ? তার পেছনেই লুকিয়ে রয়েছে ভারত খেপার মূল কাহিনী। মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি। সামরিক সূত্র বলছে, ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ভারতের সীমান্ত ঘেঁষা। দিল্লিকে শায়েস্তা করতে এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস। এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের 7 সিস্টার হুমকিতে পড়বে। এই ভয়ে ঘুম হারাম এখন মোদির। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনূসের দ্বারস্থ হন। সেই ইউনূসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদি ধোপে টিকবে না, এ কথা নিশ্চিত করে বলা যায়। তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বললেও মোদি তার দেশের 7টি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায়। আমরা জানি, ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমান ঘাঁটি, যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে। ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই পুরো দমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমান ঘাঁটি, যা এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান ঘাঁটি। এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতের মুঠোয়। 7 সিস্টার নিয়ে বাংলাদেশের কাছে নতজানু থাকতে বাধ্য হবে ভারত। চাওয়া হয়নি। বুঝতে হবে যে যেভাবে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস গুলো বৃদ্ধি পেয়েছে ওভার দ্য ইয়ার্স, এবং মূলত লাস্ট কয়েকটা মাসে যেভাবে বেড়েছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, সেখানে কিন্তু ভারতের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় না খুব একটা কনস্ট্রাকটিভ স্টেপ হবে। রাদার আমার মনে হয়, কারণ আমরা দেখুন আজকে বাংলাদেশের ক্ষেত্রে লার্জেস্ট ট্রেডিং পার্টনার ডেফিনেটলি ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া যদি ট্রেডিং বন্ধ করে দেয়, ইন্ডিয়াকে রিপ্লেস করার জন্য কিন্তু আরো 5টা দেশ আছে, তার মধ্যে চায়নাও রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় যে যেভাবে আমাদের দক্ষিণ এশিয়ার যদি আপনি রাজনীতি দেখেন, অধিকাংশ দেশের সাথে কিন্তু ভারতের সম্পর্ক সেই অর্থে ভালো নয়। আমরা যদি নেপাল দেখি বা পাকিস্তান তো ছেড়েই দিলাম, আফগানিস্তানে এখন তালিবানের শাসন, শ্রীলঙ্কার সাথে আমাদের একটা সমস্যা চলছে, স্পেশালি সেখানে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, তারপরে চায়নার সেখানে হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। বাংলাদেশেও কিন্তু চায়নার ইনফিল্ট্রেশনটা যথেষ্ট ভাবে লাস্ট কয়েক বছরে বেড়েছে। তো সেই জায়গায় আমার দাঁড়িয়ে আমার মনে হয় যে ভারতের পক্ষে এই মুহূর্তে কোনো স্ট্রং কিছু করাটা খুবই ডিফিকাল্ট। তবে হ্যাঁ, একটা বিষয় আমি বলতে পারি যে ভারত যেটা করতে পারে সেটা হচ্ছে আন্তর্জাতিক যত প্রেক্ষাপটগুলো রয়েছে বা আন্তর্জাতিক যত স্তরগুলো রয়েছে, সেটা ইউনাইটেড নেশনস থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের মাল্টিল্যাটারাল ফোরামস আছে, ব্রিক্স আছে, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন আছে, অথবা বিভিন্ন দেশ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, সেই দেশের সঙ্গে কিন্তু একটা ডায়ালগ ওপেন করে ভারত কিন্তু এই প্রজেকশনটা করতে পারে যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং সেখানে একটা ইন্টারন্যাশনাল ইন্টারফারেন্স কিন্তু যথেষ্ট পরিমাণে দরকার। এবং আরো একটা বিষয় যেটা ভারতের জন্য খুবই ডিফিকাল্ট, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার যে সংগঠন রয়েছে সার্ক, সেই সার্ক ইটসেলফ কিন্তু একটা ফেলিয়ার অর্গানাইজেশন। কারণ আমরা জানি যে সার্কে কখনোই পাকিস্তান এবং ভারত এক জায়গায় আসতে পারেনি কোনো ডিসিশনে। তো সেই জায়গায় সার্ককে যদি আমরা নাও পাই, আমাদের কাছে আসিয়ান আছে, আমাদের কাছে অ্যাপেক আছে, আমাদের কাছে সাউথ আফ্রিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ আছে, যেই ইসলামিক কান্ট্রিজ অর্গানাইজেশনে কিন্তু সুষমা স্বরাজ একসময় পাকিস্তানকে কোণঠাসা করতে পেরেছিলেন। তো আমার মনে হয় যে এই রকম কোন ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি কিন্তু ভারতের পক্ষে এখন অবলম্বন করাটা অনেক বেটার একটা পরিকল্পনা হবে। দেখুন, চায়না একটা খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি স্ট্র্যাটেজিক একটা ফ্যাক্টর। তার কারণ হচ্ছে আমাদের বুঝতে হবে প্রথমত বাংলাদেশে কিন্তু চীনের যথেষ্ট পরিমাণে ইনভেস্টমেন্ট রয়েছে, স্পেশালি সেটা রয়েছে চট্টগ্রাম পোর্টে। এবার আমাদের বুঝতে হবে যে চায়না কেন এতটা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে 2013 সালে শি জিনপিং একটি নীতি অবলম্বন করে, যেটাকে বলা হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এবং এই নীতির মাধ্যমে শি জিনপিং মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে যে ধরনের ইনভেস্টমেন্ট করে চলেছে, সেটা হচ্ছে মূলত ভারত মহাসাগরে চীনের নেভাল যে ক্যাপাবিলিটি সেটাকে বাড়ানোর জন্য। তার কারণ আমাদের বুঝতে হবে যে চায়নার যে এনার্জি রিকোয়ারমেন্ট অর্থাৎ তেল, এই তেলটা মূলত আসে মধ্যপ্রাচ্য থেকে, এবং মধ্যপ্রাচ্য থেকে ভারত মহাসাগরের রুট হয়ে কিন্তু সেটা চায়নাতে যায়। এবং চায়নার কাছে দেশ অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মায়ানমার, এই 4টে দেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 4টে দেশই কিন্তু চায়নাকে রাস্তা করে দিতে পারে ভারত মহাসাগর অব্দি। মায়ানমারে আমরা জানি সিটওয়ে পোর্টে, কিয়াকফু পোর্টে চায়নার লেতাইয়া, পোতাইয়া, তেনাইয়া, পেতাইয়া এইসব কথা বলা যে সকল রাজনীতিবিদদের অভ্যাস, সেগুলো মানুষ পছন্দ করে না। একজন রাষ্ট্রের প্রধান যিনি হবেন, তার ভাষা থাকবে স্ট্রেইট,
আর সেই স্ট্রেট ভাষাটা কেমন হবে সেইটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বারবার বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের বিভিন্ন যে উপদেষ্টারা আছেন বা ওনার যে বক্তব্যগুলো আছেন, আগামী দিনে যারা রাজনীতি করতে আসবেন তারা জাইনা রাখেন, শিখা নেন যে প্রতিবেশী দেশের কাছে তেলান যাবে না, জিহুজুর করা যাবে না, তাহলে আপনার ঘাড়ের মধ্যে চাইপা বসবে। আর এই চাপ খাইতে খাইতে আপনি একদিন জনগণের গারানি খাবেন, তারপর আপনার পরিণতি কোন দিকে যেতে পারে বাংলাদেশ দেখেছে। কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভাষায় কথা বলে। গেল কয়েকদিন আগে ক্ষমতা তিনি নেওয়ার আগেই না জানি পরেই সাথে সাথে ভারতের একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলছিল, যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, ভারত যদি চায় তাহলে 7 সিস্টার হুমকিতে পড়বে। স্ট্রেইট কাট কথা। আর আজকে এসে বলছে আরেকটা কথা, বাংলাদেশের চলমান ইস্যুগুলো নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার প্রোপাগান্ডাতে ভারতের আমজনতা বিভ্রান্ত। অতীতের বিভিন্ন সময়ের বিভিন্ন ফুটেজ অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যখন কোনো রাজনৈতিক সহিংসতা হয়েছে সেগুলোকে আপনার পুঁজি করে ভারতের মধ্যে থাকাও পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ঘটনা আছে সেগুলোকে কাটপিস করে ভারতীয় গণমাধ্যম ঢালাওভাবে চালাই দিচ্ছে। তো আজকে দীর্ঘ সময় পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোন আলাপ হয়েছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। খুবই একটা ভালো একটা জায়গা মতো একটা মারা দিছে। কোনটা? আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন, এই দুজনের মধ্যে চলমান যে সাম্প্রতিক বাংলাদেশের অবস্থান, কূটনৈতিক সম্পর্ক এবং কি হিন্দু সহ বাংলাদেশের যে বিভিন্ন ইস্যুগুলা সেগুলোর নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীকে শক্ত ভাষায় বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে। সত্যিকার অর্থে কি হচ্ছে আপনাদের সাংবাদিকরা সেখানে বসে না বুঝে না শুনে ঢালাওভাবে প্রচার করছে, যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং আমাদের দেশের ভেতরে বসবাস করা হিন্দুদের মধ্যে এটার একটা ইফেক্ট তৈরি হয়েছে। সেজন্য তিনি বলছেন, ভারতীয় সাংবাদিকদেরকে বাংলাদেশে পাঠান, আমরা ভিসা দিব। বাংলাদেশে এসে বাংলাদেশের পরিস্থিতি দেখে তারপর আপনাদের গণমাধ্যমকে রিপোর্ট করতে বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর দেওয়া বিবৃতি হলো, ভারতীয় নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন তিনি, আর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। টেরি আলাপ এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর টুইট করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ইউনূস। আর 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা এবং জনগণকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, যা গতকালকে উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডক্টর ইউনূসের সরকারের প্রতি শুভকামনা জানিয়েছে এবং কাছের বন্ধু হিসাবে জনগণের উপকারের জন্য বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাথে গভীরভাবে কাজ করার আশাও প্রকাশ করেছেন। তিনি 2006 সালে তার নোবেল পাওয়া নিয়ে প্রশংসা করেছেন এবং তিনি বলছেন তিনি তাকে দীর্ঘদিন ধরে চিনেন। আর প্রফেসর ইউনূসের যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হিসাবে বয়ে আনবে। অপরদিকে ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যখন উত্থাপন করেছেন, তখনই ডক্টর ইউনূস বলছেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ডক্টর ইউনূসের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর তাদের মিডিয়া নিয়ে তিনি বলছেন যে আপনাদের মিডিয়াকে বাংলাদেশে এসে আমরা ভিসা দিব, মাঠ পর্যায়ে এসে ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে তারপর আপনাদের মিডিয়াকে নিউজ করতে বলেন, অন্যথায় কূটনৈতিক সম্পর্কের মধ্যে এটার প্রভাব পড়বে। এই কথাটা ক্ষমতার চেয়ারে বসে ভারতকে মুখের উপরে এইভাবে বলার মতন সৎসাহস খুবই কমই ছিল অতীতের সরকারগুলোর। কারণ সবাই মনে করে ভারতের সাথে লিয়াজু মেনটেন করা দরকার। প্রফেসর ইউনূস নির্দিষ্ট একটা সময় আসলেই থাকা দরকার, অনেক কিছু হবে। কারণ তিনি ভারতের জন্য এই মুহূর্তে হুমকি স্বরূপ না। ভারত বিএনপি এবং জামাতকে নেগেটিভ মনে করলেও ডক্টর ইউনূসকে কিন্তু মনে করছে না। কারণ কি, এখানে অনেক ইস্যু আছে, পলিটিক্যাল ইস্যু। তো ডক্টর ইউনূসকে ধন্যবাদ। এভাবেই আমাদের বন্ধুত্বর জায়গায় বন্ধুত্ব থাকবে, কিন্তু দেশ নিয়ে কথা বললে, বাংলাদেশ নিয়ে কথা বললে তো শক্তভাবেই কিন্তু জবাব দেওয়ার ইস্যুটা আছে। ইভেন ভারতের যে মন্ত্রী সন্ত্রী আছে উল্টাপাল্টা কথা বলে, তাদেরকেও বাংলাদেশ ইস্যুতে বুঝে শুনে জেনে শুনে যে কোনো মন্তব্য করার অনুরোধ জানিয়েছেন ডক্টর ইউনূস। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয়, সেজন্য বিমান বাহিনী সদা প্রস্তুত আছে। প্রয়োজনে বিদেশ থেকে আরো অত্যাধুনিক বিমান আনা হবে, জানালেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক, আমরা অত্যাধুনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো।
বন্ধুরা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কিন্তু 1 মাস আগেই বাংলাদেশের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তাদের সেনাবাহিনীকে। এছাড়াও ভারতের একাধিক নেতা ও সনাতন ধর্মগুরুরা একের পর এক বাংলাদেশ দখলের হুমকি দিয়ে আসছে। এমনকি বাংলাদেশকে তারা দখল করে নেবে, বাংলাদেশকে তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে, এইরকম একের পর এক ডায়লগ মারতে শোনা যায় তাদের। তারা হয়তো ভাবে যে বাংলাদেশকে তারা চাইলেই যে কোনো সময় দখল করে নিতে পারে। এমনকি তাদের সামরিক শক্তিও অনেক বিশাল এবং তারা পৃথিবীর 4র্থ সুপার পাওয়ার। আসলে ভারতের সামরিক শক্তি ও গোমূত্র বাহিনীকে আমরা যে গুনতিতেই ধরি না তা তারা কল্পনাও করে না। আপনারা খেয়াল করলে দেখবেন যে ভারতের 80% হিন্দুই কিন্তু গরুর গোমূত্র পান করে এবং এগুলো খেয়ে তারা বিভিন্ন ধরনের মিসাইল ও অত্যাধুনিক সব অস্ত্র নির্মাণ করেছে বলে প্রচার চালায়। যে দেশের প্রায় 1 কোটি মানুষ এখনও খোলা আকাশের নিচে যেখানে সেখানে মলত্যাগ করে এবং তারা পানির বিকল্প হিসাবে গরুর গোমূত্র খায়, তারা কিভাবে যে বাংলাদেশের সাথে যুদ্ধের পরিকল্পনা করছে সেটাই হাস্যকর। ভারতীয়রা শুধুমাত্র অস্ত্রের সংখ্যার দিক থেকে পৃথিবীর 4র্থ। এছাড়া তাদের নিজ দেশে তৈরি তেমন কোনো সমরাস্ত্র নেই। এমনকি ভারত নিজ দেশে এখনও বিমানের ইঞ্জিনও তৈরি করতে পারে না, আর যুদ্ধবিমান তো অনেক দূরের কথা। প্রযুক্তিগত উন্নয়ন এবং নিজ দেশের সামরিক অস্ত্রশস্ত্র তৈরির দিক দিয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এমনকি ফ্রান্সের থেকেও অনেক পিছিয়ে আছে। এছাড়াও ভারত তাদের প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানের কাছে সবসময় মার খায়। এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে। ভারতীয়রা দাবি করে থাকে যে তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশকে দখল করতে সক্ষম এবং তাদের হাতে এমন অনেক গোমূত্র অস্ত্র রয়েছে যেগুলো দ্বারা নাকি বাংলাদেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব। আসলে ভারত চাইলে এমনটা করতে পারবে, তবে সেটা বলিউড মুভিতে, বাস্তবে না। বাংলাদেশের সাথে যদি ভারত কখনো যুদ্ধে জড়ায় বা গোমূত্র খেয়ে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করেই বসে, তাহলে ভারতের অবস্থা হবে করুণ। ভারত ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে। বর্তমানে গুজরাট থেকে শুরু করে মণিপুরি সবাই কিন্তু এখন ভারতের কাছ থেকে স্বাধীনতা চাইছে। তারা নিজেরাই কিন্তু এখন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। ভারত বর্তমানে নিজ দেশের অভ্যন্তরীণ বিষয়কে হ্যান্ডেল করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেখানে বাংলাদেশ তো অন্য একটি স্বাধীন রাষ্ট্র, আর আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ অন্য কোনো স্বাধীন দেশের উপরে আক্রমণ করতে পারে না, আর যদি সেটা করে সেটা হবে অবৈধ ও অগণতান্ত্রিক এবং এর বিরুদ্ধে সরাসরি জাতিসংঘ অবস্থান করবে এবং এ বিষয়ে হস্তক্ষেপ করবে। তাই ভারত কখনোই বাংলাদেশে আক্রমণ করতে পারে না। তারপরও যদি গোমূত্র খেয়ে বাংলাদেশে আক্রমণ করেই বসে, তাহলে ভারতের ধুতি খুলে যাবে। কারণ ভারত হয়তো ভুলে গেছে আমরা মুসলিম, আমরা বীরের জাতি। আমাদের মধ্যে একজন মরলে আরও 10 জন উঠে দাঁড়ায়। আমরা ইমাম মাহাদির সৈনিক, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। আমরা বীরের জাতি, আমরা তো জন্মগত থেকে যোদ্ধা। 20 কোটি বাঙালির হাতে শুধু অস্ত্র ধরিয়ে দিন, তারপর দেখবেন আমরা নিজেরাই ভারত দখল করে ফেলেছি। আমাদের সেনাবাহিনীরও প্রয়োজন পড়বে না। ভারতের মালুরা মদ খেয়ে গোমূত্র পান করে কখনোই আমাদের সাথে যুদ্ধে টিকতে পারবে না। আজ পর্যন্ত কিন্তু বহুবার বর্ডার গার্ড বাংলাদেশের সাথে ভারতের বিএসএফের যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রতিবারই ভারত কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে চরম মার খেয়েছে। ভারত শুধু পারে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করতে। বিশেষ করে বাংলাদেশ ভারত বর্ডারে নিরস্ত্র মানুষকে মেরে ভারত নিজেদেরকে অনেক শক্তিশালী দাবি করার চেষ্টা করে। কিন্তু যুদ্ধটি যদি হয় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে, তাহলে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কখনোই টিকতে পারবে না ভারত। কারণ পেশাদারিত্ব এবং দক্ষতার দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের চেয়ে অনেক অনেক এগিয়ে। এই পর্যন্ত প্রায় পৃথিবীর 40টি দেশে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 4 থেকে 5 হাজার সৈন্য বিভিন্ন দেশে কর্মরত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা, পেশাদারিত্ব এবং যুদ্ধ করার সক্ষমতা ভারতীয় মালসেনাদের চেয়ে অনেক এগিয়ে। তাই সম্মুখ যুদ্ধে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টিকতে পারবে না। এবার যদি বলি ভারতীয় বিমান বাহিনীর কথা, তাহলে ভারতীয় বিমান বাহিনী কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী। কিন্তু তারপরও এখানে কোনো লাভ হবে না, কারণ ভারতীয় সেনাবাহিনীর হাতে মাত্র 36টি রাফেল যুদ্ধবিমান রয়েছে, যার বেশিরভাগই চীন ও পাকিস্তান বর্ডারে সবসময় মোতায়েন রাখতে হয়। ভারতের হাতে 36টি যুদ্ধবিমানের মধ্যে খুব বেশি হলে মাত্র 2টি রাফেল যুদ্ধবিমান বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করতে পারবে। আর এগুলোকে ধ্বংসের জন্য তো বাংলাদেশের হাতে MiG-29 যুদ্ধবিমান রয়েছে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী ঘোষণা দিয়েছে খুবই দ্রুত বাংলাদেশ বিমান বাহিনীর হাতে অত্যাধুনিক 5ম প্রজন্মের অথবা 4.5 জেনারেশনের যুদ্ধবিমান যুক্ত হবে, যেগুলো যুক্ত হয়ে গেলে তখন আমরাও দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হব।
বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কতটা শক্তিশালী এবং তাদের হাতে কি কি সমরাস্ত্র রয়েছে। আমরা এক নজরে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জেনে নিই, পরবর্তীতে আবারও বাংলাদেশ ভারত সম্পর্কে আলোচনায় আসছি। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 37তম শক্তিশালী দেশ এবং বাংলাদেশ সামরিক শক্তিতে 3 ধাপ উন্নতি করেছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 40তম, এবার 37তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ, যেটা বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য খুবই ভালো সংবাদ। আগামী 9 ডিসেম্বর মানে আগামীকাল আমাদের বিদেশ সচিব তিনি বাংলাদেশ যাচ্ছেন, ঢাকায়। তা পররাষ্ট্র দপ্তরের যিনি ওখানে ভারপ্রাপ্ত যিনি রয়েছেন তার সঙ্গে 1-to-1 উনি একটা বৈঠক করবেন। তা কাগজ যেটা লিখেছে, পররাষ্ট্র সচিব আলোচনার জন্য 9 ডিসেম্বর বাংলাদেশ যাচ্ছেন ভারত। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলছে বিক্রম মিশ্রি বিদেশি অফিসের পরামর্শে যাচ্ছেন। তার মানে ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির যে পরামর্শ, সেই পরামর্শ উনি মেনে উনি যাচ্ছেন কিছু আলোচনার জন্য। যেটুকু বলা হয়েছে, রণদীপ জয়সওয়াল তিনি যেটুকু বলছেন সেটা হচ্ছে 4 লাইনের খবর। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবেদনের পর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লি ঢাকায় আহ্বান জানানোর কয়েকদিন পর এই সফর হয়, মানে হচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, পররাষ্ট্র সচিব আগামী 9 ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের পরামর্শের জন্য বাংলাদেশ সফর করবেন। এটি বাংলাদেশের সঙ্গে আমাদের কাঠামোগত আলোচনার অংশ। ব্যাস, শেষ। মানে একটা বিদেশ সচিব আর একটা জায়গায় দেশে যাচ্ছে, কি ব্যাপারে আলোচনা হবে না হবে কোনো কথা এখানে বলা হয়নি। তার মানে একটা যেটা শোনা যাচ্ছে, পরিষ্কার একটা বার্তা একটা বাংলাদেশকে দেওয়া হবে, যেটা যা পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে, বলা হবে যে ভাই বহুত হো গিয়া, বহুত সাইন কর লিয়া, আব রুক যা, মানে এবার থামো, মানে অনেক করে ফেলেছো, অনেক কিছু হয়ে গেছে, এবার তোমরা থামো, না হলে পরে ভারত তার মতো ব্যবস্থা নেবে। কারণ এরা ক্রমশ ঘাড়ের ওপর চড়ে আসছে, মানে এমন একটা অবস্থা, যুদ্ধ ভাব, পুরো জাতিটা যুদ্ধে নেমে গেছে। ভারত কিন্তু এখনো পর্যন্ত একটা কথা কিন্তু বলেনি। যে কোনো বড় দেশ তারা কিন্তু কোনো কথা বলে না, তারা অবজার্ভ করে যায় সিচুয়েশন। ভারতও কিন্তু সিচুয়েশন অবজার্ভ করছে এবং নিজের সীমান্তকে ভারত সুরক্ষিত করে রেখেছে। সেটা তো ভারতের দায়িত্ব। ভারতের জনগণের সুরক্ষার ব্যবস্থা করা ভারত সরকারের দায়িত্ব, নইলে এতগুলো সৈন্য পুষে লাভ কি, এত অস্ত্র কিনে লাভ কি ভারতের সুরক্ষার জন্য। তা ভারত সেটা করে রেখে দিয়েছে, কিন্তু ভারত এখনো পর্যন্ত মুখে কিন্তু একটা কথাও বলেনি যে আমরা যুদ্ধ করব বা আমরা কোনো অ্যাকশন নেবো, অমুক নেবো তমুক নেবো, কিচ্ছু বলেনি ভারত। চুপচাপ দেখে যাচ্ছে, এদের নাচা কোঁদা সমস্ত কিছু দেখে যাচ্ছে। এই নাচা কোঁদা কিন্তু এখানে শেষ নয়, এরা কিন্তু ভেতরে ভেতরে মানে ওরা যুদ্ধ করবেই আর কি, যুদ্ধ না করে ওরা থাকবে না। মানে কোন ভূত ঘাড়ে চেপেছে ভগবান জানে, যুদ্ধ করবেই। তা যুদ্ধের জন্য ওরা কি করছে, সেনাদের ছুটি বাতিল করে দিয়েছে। যশোর সেনা ঘাঁটিতে মজুত করা হলো চীনা পাকিস্তানি ট্যাঙ্ক, আগ্নেয়াস্ত্র, ক্ষেপণাস্ত্র। এটা বোধহয় কোনো সিলেটি ভাষা এর মধ্যে রয়েছে। আমি যতটা পারছি আমি সিনেও তুলে দিচ্ছি, আমি বলার চেষ্টা করছি, যা বোঝার আপনারা একটু বুঝে নেবেন। সর্বজন স্বীকৃত স্ট্রাইক আশঙ্কায় কাটামোল্লা ইউনুস সরকারটাই বুঝলাম না। তাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যুদ্ধের জন্য যুদ্ধকে নির্দেশ প্রস্তুতি নেওয়া হয়েছে, মনে হচ্ছে সেটাই বলছে। সেই নির্দেশ শুধু তাই নয়, যশোর এবং চট্টগ্রামের সেনা ঘাঁটিতে সংশ্লিষ্ট বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। ভারতীয় সংগ্রাম আশঙ্কার আক্রমণ রুখতে সাভার এবং বগুড়া ক্যান্টনমেন্টে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সমস্ত ট্যাঙ্কও সদস্য হয়েছে 2 শক্তি নিবাসে। শনিবার মানে 7ই ডিসেম্বর
বাংলাদেশের শীর্ষ আধিকারিক সরকার ভৌগোলিক কারণে যশোর এবং পুলিশ নিবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যশোরের শান্তি ঘাঁটিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যশোর এবং চট্টগ্রামে পড়ে যা বুঝলাম, যশোর এবং চট্টগ্রামে যে সেনাঘাঁটি আছে সেই সেনাঘাঁটিগুলোকে সমস্ত ট্যাঙ্ক ফ্যাঙ্ক এনে ক্ষেপণাস্ত্র এনে রাখা হয়েছে। যদি কোনো কারণে ভারত অ্যাটাক করে তাহলে এগুলো ব্যবহার করার জন্য আগাম সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা করা হবে। বলছি না, যুদ্ধ ভাব। ভারত এখনো পর্যন্ত কিচ্ছু বলেনি, কিন্তু যুদ্ধ ভাব সর্বত্র একদম রটে গেছে, যুদ্ধ হয়ে যাবে একবারে। তো যাই হোক, সেই সিদ্ধান্ত অনুযায়ী সাভারও আছেন বলতে, সাভার সহ বেশ কিছু সেনানিবাসে চীন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যশোর চট্টগ্রাম আসনের আনার সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর চীনায় 6 ডিসেম্বর যশোর সেনানিবাসের জন্য 2টি H-8 এবং কোকিলের বার্তার শিখানা অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র আনা হয়েছে। এছাড়া চীনের সঙ্গে বিধ্বংসী এয়ার ডিফেন্স সিস্টেম M80ও তার মধ্যে রাখা হয়েছে। রকেট লঞ্চার ট্যাঙ্ক TRG-300 টাইগার মজুত করা হয়েছে। চট্টগ্রাম সেনাঘাঁটি প্রতীক হয়েছে তুরস্কের মাল্টিপল রকেট লঞ্চার TRG-230 দিয়ে। চীনের জন্য 122 mm হাউজার PL-90 কামানও মোতায়েন করা হয়েছে। যদিও বাংলাদেশ সেনার তরফে যুদ্ধের ব্যাপারে কিছু বলা হয়নি, যুদ্ধের ব্যাপারে কিন্তু বাংলাদেশের তরফে সরকারিভাবে কিছু বলা হয়নি, কিন্তু সেখানকার উপদেষ্টারা এবং যে সমস্ত মানুষজন আছে, সোশ্যাল মিডিয়া, টিভি, তারা একেবারে আলোচনায় ফাটিয়ে দিচ্ছে যে একেবারে যুদ্ধ হবেই, যুদ্ধ করতেই হবে, যুদ্ধ না হলে শান্তি আসবে না, ভারতের দাদাগিরি মানব না। ভারতের থেকে খাবার কিন্তু এখনো পর্যন্ত বলেনি ভারতের খাবার আমরা বয়কট করছি, তাতেই এখন সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। 90% ওদেরই খবর, 90% সয়াবিন তেল বাজার থেকে হাওয়া হয়ে গেছে। মানুষ তেল খোঁজার জন্য শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে, কোথায় একটু সয়াবিন তেল পাবে। যদিও বা পাওয়া যায়, চরম দাম হাঁকা হচ্ছে, কোথাও 190 থেকে 220 টাকা লিটার অব্দি। আলু থেকে কাঁচা সবজি সমস্ত কিছুর দাম একেবারে রকেট গতিতে এগোচ্ছে। দেশের কি হাল, সাধারণ মানুষের কি হাল, সেদিকে কিন্তু নজর নেই। তাদের নজর হচ্ছে যুদ্ধ করতে হবে। যদি পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র ওদের যে উপদেষ্টা, এই মানুষটা একটু বুদ্ধিশুদ্ধি আছে। ইনি কলকাতায় ডেপুটি হাই কমিশনার ছিলেন, আমি দেখাও করেছিলাম তার সঙ্গে, কথা হয়েছিল ওই বাংলাদেশ বই মেলাতে। আমি বেশ কয়েকবার এই বেগবাগানের অফিসে গেছিলাম। তিনি বলছেন 9 বা 10 ডিসেম্বর ভারত বাংলাদেশ সচিব পর্যায়ে আলোচনা হবে, পররাষ্ট্র উপদেষ্টা ইনি একটা বলেছেন। এদিকে আমরা কালকে পরশু সেনা দপ্তরে যে বৈঠকটা ছিল, মিটিংটা ছিল, সেখানে প্রাক্তন সেনা অফিসাররা গেছিলেন। তারা ওই বৈঠক শেষে একটা মিছিল বার করেছে। এই মিছিলটা আমি মিছিলেতে কি বলছে দেখুন, সুতরাং তারা বুঝতে পেরে যাবেন যে এরা কি বলতে চাইছে। একটুখানি ভিডিওটা দেখুন। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা দেখছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। এবার সবাই সাবধান হয়ে যান,
4 দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে, আর 5 দিনের মধ্যে পুরো ওয়েস্ট বেঙ্গল দখল হয়ে যাবে। 6 দিন লাগবে আপনার উড়িষ্যা দখল করতে, 7 দিন লাগবে ঝাড়খণ্ড দখল করতে, তারপরে তো বিহার ইউপি দখল তো আস্তে 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 করেই ফেলে দেবে। 20 কোটি লোক আছে, তাদের মধ্যে শিশু, মহিলা, সব বৃদ্ধ, নবজাতক সবাই নাকি 2 হাতে তরোয়াল নিয়ে বেরিয়ে পড়বে। যারা বিদেশে আছে তারাও সব চলে আসবে, যারা অথর্ব আছে তারা হঠাৎ সুস্থ হয়ে যাবে, শক্তিমান হয়ে যাবে, যারা বিছানায় শুয়ে আছে অথর্ব বা শারীরিক দিক দিয়ে অক্ষম বা অসুস্থ, তারাও হাসপাতালের বেড থেকে সব ছুটে আসবে। এসে যুদ্ধ করতে হবে, গাজবাই হিং করতে হবে। আয় ভাই, আয় ভাই, আমরা বসে আছি ভাই, এসো, তোমাদের জন্য আমরা আর কি করতে পারি। তোমরা আসবে, তোমাদের আমন্ত্রণ করছি আমরা, তোমরা এসো। তো যাই হোক, এখন এই যুদ্ধ যুদ্ধ ভাবের থেকে কি করে ওদের বিরত করা যায় একবার শেষ বোঝাতে হবে। তার জন্য ভারতের পরামর্শ নিয়ে উপস্থিত হচ্ছেন বিক্রম সিকরি কালকে ঢাকাতে 9 তারিখ। তিনি গিয়ে ভারতের পরামর্শ বলবেন, অনেক হয়েছে ভাই, এবার থাম, এবার না থামলে তোদের ব্যবস্থা তোরা নিজেরা বুঝবি তোর কি হবে। কারণ ভারত আর সহ্য করবে না। আর মোদিজি একটা সহ্যের তো একটা সীমা থাকে, মোদিজি মনে হয় না আর সহ্য করবেন। তো যাই হোক, দেখা যাক আগামীকাল কি দাঁড়ায়, আমরা সেই দিকে নজর রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে। আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব, বিহার নেব, ঝাড়খণ্ড নেব, উড়িষ্যা নেব, আসাম নেব, উত্তর পূর্বাঞ্চল নেব। আর আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব। অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ, হাসি মারাতে 40টা শব্দ দানব আছে ভারতের। দুটো যদি ঘুরিয়ে দেয় না, পালানোর রাস্তা পাবে না। হবে 71-এ আমার জ্ঞান পড়েনি, জন্ম হয়েছিল। ইতিহাস পড়েছি, অতীত পড়েছি। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। 30 লক্ষ শহীদ, 14 লক্ষ বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় আর্মি, তার মধ্যে 3,000 বিএসএফ এর জওয়ান। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। মনে নেই রাজাকারের বাচ্চা? 71-এ 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। মুখে বলছি না, ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই? আর আমরা উদার, আমরা শান্তিপ্রিয়, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্ম শ্রদ্ধা করি। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী প্রণবানন্দ মহারাজ, তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন। আমরা 93,000কে মুক্তি দিয়েছিলাম। আর একটা 16 ডিসেম্বর আসছে, বিজয় দিবস। পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল। 2025 হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন, মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন। 20 জানুয়ারি 2025-এর পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। অবৈধ লোকেদের উৎখাত করব। বড় বড় কথা, ভারত বয়কট করব,
এক বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে। ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না, 1 না 5, একটা শাড়ি পুড়াচ্ছেন। আরে মশাই, আমরা বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। আপনারা আছেন অনেক পিছনে, 10-এর পরে। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। আর আমরা কি পাঠাই। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। বাংলাদেশের মানুষ যে বসে নাই, বাংলাদেশের মানুষ যে প্রতিবাদ করতে শিখে গিয়েছে, এইসবই কিন্তু এখানে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। অনেকেই অনেক রকম কথা বলতেছে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে, অন্যদিকে বাংলাদেশের পরিকল্পনাগুলি নিয়েও, ভারত নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে। দর্শক শ্রোতা, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মন্তব্য এবং আপনাদের কি সিদ্ধান্ত, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।